বিদায়ী বছরে এনবিআর ভেঙে দুই ভাগ, আন্দোলন, অচলাবস্থায় চরম চাপে রাজস্ব প্রশাসন, আদায়ে ঘাটতি। পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি। এবার পলিথিন ব্যাগ নিষিদ্ধ, জানালেন বাণিজ্য সচিব। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। শিরোনামগুলো শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশের রাজস্ব বিভাগের জন্য বিদায়ী বছর ছিল সম্ভাবনা ও চ্যালেঞ্জের। আর্থিক খাতে সংস্কারের অন্যতম আলোচিত বিষয় ছিল জাতীয় রাজস্ব বোর্ডের দুই ভাগ, যাকে ঘিরে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘস্থায়ী আন্দোলন, প্রশাসনিক পুনর্গঠন এবং বন্দরের অচলাবস্থা। সব মিলিয়ে বছর জুড়ে রাজস্ব প্রশাসন ছিল চরম চাপে, যার প্রভাব পড়ে রাজস্ব আদায়, আমদানি রপ্তানি কার্যক্রম এবং সামগ্রিক অর্থনীতিতে। বছরের প্রায় মাঝামাঝি সময়ে এনবিআর বিলুপ্ত করে মধ্যরাতে রাজস্ব বিভাগকে দুই ভাগ করার ঘোষণা দেওয়া হয়। এনবিআরের বিদ্যমান কাঠামো ভেঙে কর প্রশাসন ও ভ্যাট, কাস্টমস প্রশাসন ও নীতি বিভাগকে আলাদা করার এই সিদ্ধান্তকে সরকার সংস্কারের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও মাঠ পর্যায়ে তাৎক্ষণিকভাবে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। রাজস্ব বিভাগ পুনর্গঠন ও সংস্কারের খসড়া প্রস্তাবকে কেন্দ্র করে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা প্রায় ২ মাস ধরে আন্দোলন চালিয়ে যান। শুরু হয় কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ। তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আন্দোলনের প্রভাব পড়ে দেশের সব সমুদ্র ও স্থলবন্দরে। চট্টগ্রাম, মোংলা, বেনাপোল, ভোমরা ও আখাউড়া সহ প্রায় সব বন্দরে পণ্য খালাস কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি কার্যক্রমও। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনবিআরের সদস্য থেকে শুরু করে প্রায় সব স্তরের শতাধিক কর্মীকে সাময়িক বরখাস্ত ও চাকরিচ্যুত করা হয়। সংকট নিরসনে গণক্ষমার ঘোষণা দিয়ে অনেকে পুনর্বহাল হন। এমন অস্থিরতার সরাসরি প্রভাব পড়ে রাজস্ব আদায়ে। সর্বশেষ ২১ নভেম্বর প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের ৫ মাসে অর্থাৎ শুল্ক কর আদায়ে ঘাটতি ২৪,০৪৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে বেশ পিছিয়ে থাকলেও সরকার থেকে নতুন করে ৫৫,০০০ কোটি টাকা আদায়ে বাড়তি চাপ রয়েছে এনবিআরের। সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, যা বাড়িয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া রাজস্ব বোর্ডের প্রতি আমার মনে হয় একেবারে এটা উচিত হয়নি। এই মুহূর্তে রাজস্ব লক্ষ্যমাত্রা আবার বৃদ্ধি করা আমার মনে হয় মানুষের জন্য একটা বড় সমস্যা সৃষ্টি হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনি সমস্যা জড়িত। তবে আয়কর ব্যবস্থাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আগস্ট মাস থেকে চালু হওয়া ই রিটার্ন ব্যবস্থা মাইল ফলক হয়ে থাকবে এনবিআরের জন্য। এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই রিটার্ন জমা দিয়েছেন। সব মিলিয়ে রাজস্ব বিভাগে অচল অবস্থা, আন্দোলন ও প্রশাসনিক রদবদল ও চ্যালেঞ্জপূর্ণ বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ২০২৫ সাল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে পলিথিন মুক্ত। নিষিদ্ধ করা হয়েছে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ। পূর্বাঞ্চলে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ১ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছরের প্রথম দিনই পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পঞ্চমবারের মতো হচ্ছে এ আয়োজন। সোমবার সংবাদ সম্মেলনে মেলার সামগ্রিক বিষয় তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব জানান, পরিবেশ রক্ষায় এবার মেলায় পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার উৎসাহিত করা হবে। সরকারি সহায়তায় বাজারের চেয়ে কম মূল্যে বিক্রি হবে এই ব্যাগ। তবে পানির জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করা যাবে। এবছরের ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই পূর্বাঞ্চলে পলিথিনের কোনো ব্যাগ অ্যালাউ করা হবে না। আমরা এটার পরিবর্তে পাটের ব্যাগ সরবরাহ করব। মাসব্যাপী মেলায় ছোট বড় মিলিয়ে মোট ৩২৪টি স্টল থাকছে। এর মধ্যে বিদেশি স্টল ১১টি। এছাড়া শিশুদের জন্য থাকবে 2টি পার্ক। ক্রেতা দর্শনার্থীদের সুবিধা থাকছে ই টিকিটের ব্যবস্থা। দাম গতবারের মতোই ৫০ টাকা। দর্শনার্থীদের জন্য কুড়িল বিশ্ব রোড, ফার্মগেটের খামারবাড়ি মোড়, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে মেলায় যাতায়াত করবে বিআরটিসির ২০০টির বেশি বাস। ইপিবির পক্ষ থেকে চেষ্টা করছি একটি আন্তর্জাতিক মেলার রূপ দিতে এবং আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধি করার জন্য, যেই জন্য আমরা আমাদের অতিরিক্ত সচিব মহোদয় ব্যাখ্যা করেছেন যে আমরা রপ্তানি আমাদের বিভিন্ন খাতের সক্ষমতা তুলে ধরব। মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা, আর সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, আত্মস্বীকৃত চাঁদাবাজ ও তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করা এবং আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সকালে মানববন্ধন আয়োজন করেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ মানববন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন। তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে আরও $11.5 কোটি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল 122 টাকা 30 পয়সা পর্যন্ত। মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে 3টি ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়েছে। এ নিয়ে চলতি মাসে $92 কোটি কিনল কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে এখন পর্যন্ত $3.5 বিলিয়ন কেনা হয়েছে। 13 জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে। এর ফলে রেমিটেন্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। অন্যদিকে ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও বাড়ছে। যদি কোনো ব্যাংক তাদের উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা থাকে, সেগুলো ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকের কাছে সেল করতে পারবে। তো এইভাবে তারা সেল করতে সম্মত এবং বাংলাদেশ ব্যাংক ক্রয় করেছে এবং ক্রয়ের মাধ্যমে চলতি বছরে $3 বিলিয়ন মতো আমরা অলরেডি ক্রয় করেছি, যেটা রেমিটেন্সে অবশ্যই ডিরেক্ট একটা ইম্প্যাক্ট ফেলেছে আর কি। ভবিষ্যতে দেশ গড়তে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনীতে বেশি মনোযোগ দিতে হবে। একাডেমিক শিক্ষার বাইরে গিয়ে তাদের বিভিন্ন বিষয়ে নিজেদের সমৃদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। রোববার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় অর্থভিত্তিক এক্সেল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নতুন আইডিয়ার সাথে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভুল তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এক্সেলের বিকল্প নেই। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সঠিক ও নির্ভুল তথ্য পেলে তাদের ব্যবসা সম্প্রসারণ ও নীতি নির্ধারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। So in fact, it looks like that program actually জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে এদেশের পক্ষে উচ্চ পর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার রাজধানীর তুলা ভবনে এক কর্মশালায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বা উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে একটি দেশ যে মনোযোগ পায়, অন্য পর্যায়ের প্রতিনিধিদের ক্ষেত্রে তা পাওয়া যায় না। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও গুরুত্ব তুলে ধরতে কপে উচ্চ পর্যায়ের নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সম্মিলিতভাবে কাজ করলে জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে আশা করেন উপদেষ্টা। আগামীতে রাজনৈতিক সরকার জলবায়ু পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিবে বলেও আশা করেন তিনি। কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনায় লাইসেন্স 1 বছর আগে দেয়া হলেও এই এক্সচেঞ্জে কোন কোন পণ্য কেনাবেচা হবে সে বিষয়ে একমত হতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। রোববার এ বিষয়ে সিএসইর সঙ্গে বিএসইসির বৈঠক হয়। বৈঠকে স্বর্ণ, রূপার পাশাপাশি অপরিশোধিত পাম অয়েল পণ্য নিয়ে কার্যক্রম শুরু করতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তবে এগুলোকে সংবেদনশীল পণ্য দাবি করে অন্য পণ্য তালিকার প্রস্তাব দিতে বলেছে বিএসইসি। বৈঠকে কমোডিটি এক্সচেঞ্জের জন্য ব্রোকার অনুমোদন 2 মাস ঝুলে থাকার বিষয়টি উত্থাপন করে সিএসই। এ সময় ব্রোকার লাইসেন্স প্রদান যাচাই বাছাই হচ্ছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে সিএসইর সঙ্গে বৈঠক শেষে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইর সঙ্গেও বৈঠক করেছে বিএসইসি। দুই পর্ষদের বৈঠকের পর ব্যবস্থাপনা বিভাগের সঙ্গেও আলাদা বৈঠক করে বিএসইসি।
স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন ইউ এর বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের মুখে পড়বে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলেও উত্তরণের পর রপ্তানিতে প্রায় 12% শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। সোমবার রাজধানীতে এক সেমিনারে র্যাপিডের গবেষণার এসব তথ্য উঠে আসে। এতে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রতিযোগিতার সক্ষমতা মারাত্মকভাবে চাপে পড়তে পারে। গবেষণায় উঠে আসে এলডিসি উত্তরণের পর ওভেন পোশাক খাত বেশি ঝুঁকিতে পড়বে, কারণ এ খাতে আমদানি নির্ভর কাঁচামালের ব্যবহার বেশি। এলডিসি উত্তরণের পর দেশের পোশাক খাতকে টিকে থাকতে হলে কেবল দাম কমানোর উপর নির্ভর করলে হবে না, বরং ইউ এর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সঠিক প্রস্তুতি ও সমন্বিত নীতি নেওয়া গেলে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। এবার দেখবেন সরকারি অর্থের অপচয় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। হাইটেক পার্কের হাজার কোটি টাকার প্রকল্প কোনো কাজে আসছে না। বেশিরভাগ জায়গায় বন্ধ রয়েছে কার্যক্রম। ফলে অনিশ্চয়তার মুখে প্রকল্পের ভবিষ্যৎ। নষ্ট হচ্ছে কম্পিউটার, প্রজেক্টর সহ যন্ত্রপাতি, চুরি হচ্ছে অপটিক্যাল ফাইবারও। কোথাও কোথাও প্রকল্প চালু থাকলেও ধীর গতিতে হতাশ স্থানীয়রা। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৩৫৫ একর জমির উপর অবস্থিত হাইটেক সিটি। এতে জায়গা বরাদ্দ পায় ৭৮টি প্রতিষ্ঠান। ৩৫টির উৎপাদন শুরু হলেও বর্তমানে বেশিরভাগেরই কার্যক্রম বন্ধ। ১.৫ লাখ কর্মসংস্থানের আশা নিয়ে শুরু হলেও হাইটেক সিটিতে বর্তমানে কাজ করছেন মাত্র ৪,০০০ কর্মী। প্রায় ৩ শতাধিক একরের উপরে জায়গা। এখানে একেবারেই ভুতুরে পরিবেশ, ভিতরে যে লোক সংখ্যা থাকবার কথা বা স্ট্রাকচার থাকবার কথা তেমনটি আসলে আমরা দেখিনি। কোনো লোক নাই, কোনো কার্যক্রম নাই। আমাদের এই এলাকায় থেকে যে কোনো মানুষ শ্রমিক হিসাবে খাটবে এরকম কোনো ব্যবস্থা নাই। মেগামাগা পর্যটক না, তারা দুর্নীতি করে হাইটেক পার্কে একদম ধ্বংস করে দিয়েছে। কক্সবাজারে ২০২২ সালে হাইটেক পার্ক স্থাপনের জন্য ৮.০৭ একর জমি অধিগ্রহণ করা হলেও এখনও কোনো স্থাপনা গড়ে ওঠেনি। এছাড়া ২০১৭ সালে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হলেও মাত্র ২.৫ বছর চালু ছিল সে প্রকল্প। এরই মধ্যে নষ্ট হয়েছে কম্পিউটার, প্রজেক্টর সহ বিভিন্ন যন্ত্রপাতি। চুরি হয়েছে ১৯ কিলোমিটার অপটিক্যাল ফাইবারও। এখানে অনেক জায়গা অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত আমরা এলাকাবাসী এখনো পেয়ে থাকি না। ভিত্তিপত্র যেটা স্থাপনা ছিল ওইটাই আছে, ওনার কোনো স্থাপনা হয় নাই। এদিকে ময়মনসিংহে ৭ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে হাইটেক পার্কের কাজ। তবে কাজের ধীর গতিতে হতাশ স্থানীয়রা। একই অবস্থা রংপুর ও জামালপুরেও। যদিও এখন কাজটা হচ্ছে, কিন্তু কাজের গতি খুব ধীর। এই হাইটেক পার্ক যদি প্রকৃত সমীক্ষা করা হতো তাহলে আজকে এই যে বন্ধ থাকতো না। বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে। তো আমরা দৃশ্যমান এই প্রজেক্টগুলোর খুব একটা বেশি কার্যক্রম দেখি না। নাটোরের সিংড়ায় হাইটেক পার্কের একটি ভবনের প্রশিক্ষণ চললেও ১.৫ বছর ধরে তা বন্ধ। এছাড়া আরেকটি অসমাপ্ত ভবনের কাজ শুরু না হওয়ায় পরে থেকে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন অর্থনীতি সারাদিন। আরএফএল ইজি পাইপ আমেরিকান এএসটিএম স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ। ফিটিংস এর সাথে জয়েন্ট হয় শক্ত ও মজবুত। আরএফএল ইজি পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ইউক্রেনে ভলোদিমির জেলেনস্কিকে রাতারাতি প্রেসিডেন্ট বানাতে যাবতীয় সহায়তা দেন ধনকুপের ইগর কলোময়স্কি। পরে নির্বাসন থেকে দেশে ফিরে নানা সুবিধা নিতে থাকেন তিনি। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দিতেও দায় রয়েছে কলোময়স্কির। রুশ সংবাদ মাধ্যম আরটির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ২০১৯ সালের এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ভলোদিমির জেলেনস্কি। তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দুর্নীতি রোধ এবং দনবাস অঞ্চলের বিরোধ মেটানো। জেলেনস্কির নির্বাচনী কার্যক্রম ব্যাপকভাবে প্রচার করেছিল ধনকুবের ইগর কলোময়স্কির মিডিয়া গ্রুপ 1+1। তাছাড়া একজন কৌতুক অভিনেতাকে রাতারাতি প্রেসিডেন্ট বানাতে যাবতীয় সহায়তা দিয়েছিলেন কলোময়স্কি। জেলেনস্কি প্রেসিডেন্ট হওয়ার মাত্র ১ মাস পর কলোময়স্কি ইতালির নির্বাসিত জীবন ছেড়ে বীরের বেশে ইউক্রেনে ফিরে আসেন। দ্রুতই তিনি তার ব্যবসায়িক সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে অর্থ সংগ্রহ এবং নানা কৌশল অবলম্বন করতে শুরু করেন। নিয়ন্ত্রণ নিতে থাকেন ইউক্রেনের জ্বালানি খাতের।
এদিকে জেলেনস্কির দায়িত্ব গ্রহণের পর দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফের ঋণের প্রয়োজন ছিল। তবে আইএমএফের শর্ত অনুযায়ী কলোময়স্কির মালিকানাধীন প্রাইভেট ব্যাংক ক্ষতিগ্রস্তের শঙ্কা ছিল। এ অবস্থায় দনবাস ইস্যুতে কিয়েভকে মস্কোর সাথে সমঝোতায় যাওয়ার পরামর্শ দেন কলোময়স্কি। তার ধারণা ছিল মস্কো কিয়েভকে $100 বিলিয়ন পর্যন্ত ঋণ দিতেও দ্বিধা করবে না। এমন অবস্থায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইগর কলোময়স্কির অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার উপর লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপ বাড়তে থাকে জেলেনস্কির উপর। 2020 সালের শেষের দিকে জেলেনস্কির উপর দেশবাসীর আস্থা দ্রুত কমতে থাকে, কারণ তিনি দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। তাছাড়া দনবাসে শান্তি অর্জনেও ব্যর্থ হন। এক পর্যায়ে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের দনবাসে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দখল করতে থাকে দোনেৎস্ক ও লুহানস্কের একের পর এক অঞ্চল। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্রমবর্ধমান চাপের মুখে 2023 সালের সেপ্টেম্বরে ইগর কলোময়স্কিকে গ্রেপ্তারে বাধ্য হয় জেলেনস্কি প্রশাসন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও নেতিবাচক ঢাকার শেয়ার বাজার। ডিএসইর প্রধান সূচক কমেছে 7 পয়েন্টের বেশি। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 84 কোটি টাকা। এ সময় দর হারিয়েছে 39 ভাগের বেশি কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 35.34 পয়েন্ট। সোমবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 15 পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 7.44 পয়েন্ট কমে অবস্থান করছে 4861 পয়েন্টে। সূচকের সাথে ডিএসইতে কমেছে লেনদেন। আজ লেনদেন হয়েছে 309 কোটি 96 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 84 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 390টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 142টির, কমেছে 155টির এবং শেয়ার অপরিবর্তিত আছে 93টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সিটি ব্যাংক, দ্বিতীয় সোনালী পেপার এবং তৃতীয় অবস্থানে আছে আলহাজ টেক্সটাইল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে প্রাইম ফাইন্যান্স, দ্বিতীয় সোনারগাঁও টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 35.34 পয়েন্ট কমে অবস্থান করছে 13,617 পয়েন্টে। লেনদেন হয়েছে 11 কোটি 99 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রে ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 122 টাকা 70 পয়সা। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে 170 টাকা 74 পয়সা। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 148 টাকা 81 পয়সা। ভারতীয় রুপির দর কমেছে, বিনিময় হয়েছে 1 টাকা 30 পয়সা। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 32 টাকা 94 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর কমেছে, বিনিময় হয়েছে 33 টাকা 57 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 401 টাকা 79 পয়সা। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 30 টাকা 44 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখা।